বিশ্বব্যাংক মিথ্যা অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে। সময় মতো এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশের জিডিপি 8% ছাড়িয়ে যেত একনেক সভায় প্রধানমন্ত্রী। ক্রমাগত লোকসানে ডুবতে বসেছে বিআরটিসি। কোষাগারে জমা হয় না আয়ের টাকা। পরস্পরকে দুষছেন চালক ও ডিপো ম্যানেজাররা। লোকবল সংকট ও যানজটকে অজুহাত কর্তৃপক্ষের। গমের মহামারী আকার ধারণ করা রোগ ব্লাস্টের জীবাণুর জীবন রহস্য উন্মোচন দেশের কৃষি বিজ্ঞানীদের। 2-3 বছরের মধ্যে ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনের আশাবাদ। রাজশাহীতে আম বাগানে পর্যাপ্ত মুকুল আসায় লাভের স্বপ্ন দেখছেন মালিক ও ব্যবসায়ীরা। মুকুল ফোটার আগে বালাইনাশক ওষুধ ব্যবহারের পরামর্শ গবেষকদের। এবং আজ ভালোবাসার দিন। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ভালোবাসা প্রকাশের ভঙ্গি। প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে এখন অনেকেই বেছে নেন বাহন রিকশাকে। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। মিথ্যা অভিযোগে পদ্মা সেতুতে বিশ্বায়ন অর্থায়ন বন্ধ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এজন্য এক সচিবকে অন্যায়ভাবে জেল খাটতে হয়েছে বলেও জানান তিনি। এছাড়া এই প্রকল্প বন্ধের পেছনে কোনো এক ব্যক্তির ইন্ধন ছিল বলেও উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে তিনি বলেন, সময় মতো এ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের জিডিপি 8% ছাড়িয়ে যেত। একনেকের 100তম সভায় তিনি আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের কাজের গতিকে ব্যাহত করতে যারা তৎপর ছিল, সেটাও যে মিথ্যা প্রমাণিত হয়েছে। বাংলাদেশ অনেক আগেই বলেছে, কিন্তু আজকে আন্তর্জাতিক ভাবেও এটা প্রমাণিত। আমি আপনারা জানেন যে আমি মেন করছি পদ্মা সেতু বিষয়টা, যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর যে মিথ্যা একটা অভিযোগ দিয়েছিল, এবং তাদের এই মিথ্যা অভিযোগে আমাদের একজন সচিবকে অযথা 1 বছর জেল খাটতে হয়। এর থেকে লজ্জাজনক আর কিছু না। একটা মানুষের জীবনে কতটা আঘাত পেতে পারে, কতটা তার জীবনের মূল্যবান সময় নষ্ট করলো। আমি মনে করি যে এর পিছনে অন্য কোনো কারণ আছে, যে একটা ব্যক্তির স্বার্থের আঘাত লাগলো বলে সেই ব্যক্তিটি দেশের এত বড় একটা মূল্যবান প্রজেক্ট, যার ফলে আমার দক্ষিণাঞ্চলের সার্বিক মানুষের আর্থসামাজিক উন্নতি হতে পারত এবং আমাদের জিডিপিতে আরো 1 ভাগের উপরে সংযুক্ত হতো, আমরা 8 ভাগে চলে যেতে পারতাম, সেই সম্ভাবনাটাকে ব্যাহত করে দিয়েছিল। ক্রমাগত লোকসানে ডুবতে বসেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। অভিযোগ রয়েছে আয়ের টাকা কোষাগারে জমা না দিয়ে পকেটে ভরছেন এক শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে কয়েক মাস ধরেই বেতনও পাচ্ছেন না বিভিন্ন ডিপোর কর্মচারীরা। কর্তৃপক্ষ বলছে, সংকটের কারণ জনবলের অভাব ও রাজধানীর যানজট। সমস্যা সমাধানে আগামী 2 বছরের জন্য সরকারের কাছে 54 কোটি টাকা চাওয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট। কাগজে কলমে প্রায় 1500 গাড়ি থাকলেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বিআরটিসির সচল গাড়ির সংখ্যা প্রায় 1000। এই গাড়িগুলোর আয়ের টাকা থেকে দেয়া হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের বেতন। অভিযোগ রয়েছে, গাড়ি ভাড়া থেকে যে টাকা আয় হয় তার বড় একটি অংশ জমা হয় না বিআরটিসির ফান্ডে। নিজস্ব চালক থাকলেও নেই প্রয়োজনীয় কন্ট্রাক্টর। ফলে অধিকাংশ গাড়িতে নিজেদের পছন্দ মতো কন্ট্রাক্টর নিয়োগ দেয় চালকরা। দুজনের যোগ সাজসে কম ট্রিপ এবং কম যাত্রী দেখিয়ে ভাড়া থেকে আয় করা টাকা নিজেদের পকেটে পুরে নেওয়া হয়। তবে টাকা আত্মসাৎ বিষয়ে পরস্পরকে দোষারোপ চালক ও ডিপো ম্যানেজারদের। 3 মাসের বেতন বাকি পড়ছে। 3 ট্রিপের তো 2 ট্রিপ দেখা না, এটা আমাদের ইয়ে নেই। অন্য ডিপোতে আছে কিনা তা আমি বলতে পারি না। এটা বাই হেডের বিষয়ের ব্যাপার, এটা আমাদের কোনো প্রশ্ন। অফিসাররা কি করে না করে আমরা জানি না। কালেক্টর যারা, তারা কিন্তু বাইরের লোক, তাদের কাছ থেকে এত স্বচ্ছতা পাওয়ার সম্ভাবনা অনেক সময় কম থাকে। এমনও দেখা যায় যে ড্রাইভার তাদের কাছে ভাড়া কাটার দায়িত্ব দিয়ে তো সেই স্টিয়ারিংয়ে বসা, ওরা ভাড়া কেটে রাস্তা থেকে নেমে চলে গেছে, ড্রাইভারটা নিবায়নি। এর আগে একাধিকবার বিআরটিসির কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। 21 ডিপোর সব ম্যানেজারকে একযোগে বদলিও করা হয়েছে, কিন্তু মেলেনি সমাধান। আয়ের টাকার সঠিক হিসেব না পাওয়ার কারণ হিসেবে নিজেদের লোকবল সংকট এবং রাজধানীর যানজটকে দায়ী করছেন কর্তৃপক্ষ। ঢাকা শহরের অবস্থানটা ওদেরকে সুযোগটা করে দেয়। যেমন ঢাকা শহরে যানজট হয়,
প্রতিদিন যে যানজট হয় তাও না, প্রতিদিন একই রকম যানজট হয় তাও না, কিন্তু তাদের কাছে প্রশ্নের উত্তর হলো যে আজকে যানজটের জন্য 2টা ট্রিপ হয়েছে, 1টা ট্রিপ হয় না। এখন আমাদের যে ডিপো ম্যানেজাররা আছে তারা যদি অনিয়মও করে, আমি তাকে এক ডিপো থেকে আরেক ডিপোতে পাঠাতে পারবো, কিন্তু নতুন লোক আমার কোনো রিপ্লেসমেন্ট নেই। আগে মাসে বিআরটিসির বেতন বাবদ খরচ 3,20,00,000 টাকা হলেও নতুন পে স্কেল কার্যকর করার পর বর্তমানে বেতন বাবদ দিতে হয় প্রায় 7 কোটি টাকা। ক্রমাগত লোকসানে থাকা প্রতিষ্ঠানটি বাঁচাতে সরকারের কাছে 54 কোটি টাকা চাওয়া হলেও আপাতত 1 বছরের জন্য 21 কোটি টাকা চেয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে বিআরটিসির সব ধরনের দুর্নীতির কেন্দ্রে রয়েছে সারা দেশে ছড়িয়ে থাকা এ ধরনের 21টি ডিপো। অভিযোগ প্রমাণিত হলে এক ডিপোর ম্যানেজারকে বদলি করে পাঠানো হয় অন্য ডিপোতে। আজ নতুন কর্মস্থলে তিনি নতুন করে শুরু করেন দুর্নীতি। ফলে স্থায়ী কোনো সমাধান না আসায় অর্ধ শতাব্দীরও পুরনো রাষ্ট্রীয় সংস্থাটি লাভের মুখ দেখছে না কিছুতেই। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী গমের মহামারী আকার ধারণ করা রোগ ব্লাস্টের প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনে কাজ শুরু করেছেন বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা। এরই মধ্যে এ রোগের জীবাণুর জীবন রহস্য উন্মোচন করেছেন তারা। বিজ্ঞানীরা আশা করছেন আগামী 2-3 বছরের মধ্যে গমে ব্লাস্টের সংক্রমণ রোধের পাশাপাশি উদ্ভাবন করা যাবে নতুন জাত। শুভ খানের রিপোর্ট। 1985 সালে প্রথম ব্রাজিলে গম খেতে ব্লাস্ট রোগের সংক্রমণ দেখা দেয়। এর 3 দশক পর গেল বছর বাংলাদেশে ছত্রাকজনিত এ রোগ দেখা দেয়। সাধারণত কম শীতে বৃষ্টিপাত হলে গমের শীষ আসার পর প্রথমে পাতায় এবং পরে শীষে ব্লাস্টের জীবাণু আক্রমণ করে। এতে গমের পাতা ঝলসে যায়, শুকিয়ে সাদা হয়ে আসে শীষ। ব্লাস্টের আক্রমণে গেল বছর মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 8 জেলায় 15,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। সংক্রমণ রোধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে গম চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হয়। এবছর ওই 8 জেলায় গমের উৎপাদন কমেছে 80 থেকে 90%। এবছর বৃষ্টিপাত না হলেও এরই মধ্যে মেহেরপুর ও চুয়াডাঙ্গা সহ 4 জেলায় আবারও গমে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। গতবার যে রোগটা ছিল সেই রোগটাই সম্ভবত এসছে। আমার একা নাই, মাঠকে মাঠ সব শেষ। 2বার মার খাচ্ছে, 2বার দেখা যাচ্ছে আমরা ঋণ টিন হয়ে যে ভাবে আমরা আবাদ সাবাদ করছি তাহলে আমাদের কিছু নেই, একদম নিঃস্ব। কৃষি বিজ্ঞানীরা বলছেন ব্লাস্ট রোগের জীবাণু এতটাই মারাত্মক যে শস্য পুড়িয়ে কিংবা কেটে ফেলে সংক্রমণ ঠেকানো সম্ভব নয়। তাই গবেষণার মাধ্যমে ব্লাস্ট প্রতিরোধী গমের জাত উদ্ভাবনের চেষ্টা চলছে বলে জানালেন তারা। গমের জীবন রহস্যের মধ্যে কিছু জিন রয়েছে যারা এই জীবাণুটা যাতে গমের ভিতরে অনুপ্রবেশ করতে পারে সেই ব্যাপারে কোলাবোরেট করে, তাদেরকে এস জিন নামে চিহ্নিত করা হয়েছে। এই এস জিনগুলোকে আমরা যদি গম থেকে সরাইয়ে দিতে পারি তাহলে এই জীবাণু যেহেতু আমার পরিবেশে আছে, সে গমের উপরে যদি পরেও বাতাসে আসে গমকে সে শনাক্ত করতে পারবে না। জেনোম এডিটিং এর মাধ্যমে 3-4 বছরের ভিতরে আমি মনে করি যে একটি জাত উপহার দেওয়া সম্ভব। শঙ্কার ব্যাপার হলো গমের পর ব্লাস্টের সংক্রমণ ঘটেছে ভুট্টার পাতায়। অন্যান্য ফসলে যেন ব্লাস্টের সংক্রমণ না হয় সেজন্য এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ কৃষি বিজ্ঞানীদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আমের জনপদ রাজশাহীতে এবার বাগানগুলোতে পর্যাপ্ত মুকুল আসায় লাভের স্বপ্ন দেখতে শুরু করেছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। তবে পোকা ও ছত্রাকের আক্রমণ সেই স্বপ্নে বাদ সাধতে পারে বলে মনে করেন তারা। যদি বিষয়টি নিয়ে চিন্তিত না হয়ে আমের মুকুল ফোটার আগে বালাইনাশক ওষুধ ব্যবহারের পরামর্শ গবেষকদের। বিস্তারিত সাইফুর রহমান রকি রিপোর্টে, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। মুকুলে মুকুলে ছেয়ে যাওয়ায় রাজশাহী অঞ্চলের আমবাগানগুলো এখন মুখরিত মৌ মৌ গন্ধে। থোকা থোকা অলঙ্কারে সজ্জিত মুকুলের এমন দৃশ্য বাড়িয়ে দিচ্ছে প্রকৃতির রূপ বৈচিত্র্য। ফল গবেষণার দেয়া তথ্য অনুযায়ী রাজশাহীতে ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, খিরসাপাত, বোম্বাই, হিমসাগর, লকনা ও মোহনভোগ জাতের সুস্বাদু আমের উৎপাদন বেশি। তাই কীটনাশক ছিটিয়ে বাগান পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আশানুরূপ দাম থাকলে গেল বছরের ন্যায় এবারও বড় ধরনের লাভের হাতছানি দেখছেন তারা। খেসাপাত, গোপালভোগ, ন্যাংড়া, ফজলি, আসনা সবই আছে। আল্লাহ দিলে ভালোই মুকুল আসছে। পোখারে আমাদের মুকুল আসছে, আমাদের আম ভালো হবে এবং আমরা ভালো লাভবান হব। রাজশাহীর আমের সুমান আছে, আপনার খাইতে ভালো, সবকিছু আপনার ঢাকা থেকে চাহিদা বেশি। তবে হপার পোকা, ছত্রাকের আক্রমণ ও প্রতিকূল আবহাওয়ার শঙ্কায় অনেকেই একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কুয়াশা যখন হয় সেখন দেখা যাচ্ছে যে মুকুলের জন্য সমস্যা হয়েছে, ওই কারণে আমরা বীজ দিচ্ছি। আবহাওয়ার চেঞ্জের কারণে আম ফলবে অনেক,
আমরা আমটা এবার বেশি দাম পাবো এর জন্য স্প্রে করছি। বাগানের আমের গাছের গোড়াগুলা পরিষ্কার করছি, কোদাল দিয়ে দিয়ে সার দিচ্ছি, বিষ স্প্রে করছি। এ অবস্থায় ফল গবেষকরা আমে ক্ষতিকর পোকা দমন ও ফলন বাড়াতে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন। মুকুল আসার পর কিন্তু ফোটার আগে একটি স্প্রে দিতে হবে এবং আম যখন মটরদানা আকার ধারণ করবে তখন আরেকটি স্প্রে দিতে হবে। তাহলে আমের যে ফোটা বা আম ধারণ করা এটি সুন্দরভাবে সেট হবে। জেলায় চলতি বছর 16,961 হেক্টর জমির বাগানে 1,81,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে, বগুড়ায় গুলিতে একজন নিহত, পুলিশের দাবি বন্দুকযুদ্ধ, দেশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার। যুগে যুগে বদলেছে ভালোবাসার প্রকাশভঙ্গি। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক নগর সভ্যতায় এই পরিবর্তনের গতি বেড়েছে ক্রমশ। ঢাকা শহর আর রোমান্টিকতা একসঙ্গে চিন্তা করতে গেলে চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠবে তাতে থাকবে না রিকশা, তা হবার নয়। দুজনের সম্পর্কের ঘনিষ্ঠতায় বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাহনটি। সাহিত্যেও এ প্রসঙ্গ টেনেছেন আধুনিক কবি লেখকরা। নগরের রোমান্টিকতা নিয়ে আমার করা একটি প্রতিবেদন। তুমি যে আমার কবিতা, জনপ্রিয় এমন জুটির পোস্টার আগে দেখা যেত রিকশার পেছনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার। কারণ কি শুধুই প্রচারণা? প্রেম পর্যায়ে নগরের নরনারী বরাবরই নিজেকে খুঁজে পেয়েছেন এ বাহনটিতে। যতনে আমার হয়তো বিশেষ করে কখনো ভাবা হয়নি, কিন্তু প্রিয়জনকে নিয়ে একটু প্রকৃতির সঙ্গে সময় কাটাতে নিজের অজান্তেই এ বাহনটিকে বেছে নেন অনেকে। হোক না কোলাহলপূর্ণ রাস্তা বা সরু গলি, এর মাঝেই নিজেদের টুকরো টুকরো অনুভূতির বিনিময়। প্রকৃতির মাঝে মনের ভাবটা সবচেয়ে বেশি এক্সপ্রেস করা যায়, এই জন্যই মানুষ রিক্সাটাকে সবসময় প্রায়োরিটি দিয়ে আসছে। অনেক না বলা প্রেম, না বলা অনুভূতি রিক্সা থেকে শুরু হয়ে রিক্সাতে শেষ হয়ে যায়, কখনো বলা হয় না। পশ্চিমী পরিবর্তন আনতে গিয়ে আমরা আসলে প্রেমের মূল ধারাটা বা প্রেমের হচ্ছে সততা, প্রেমের দিক থেকে প্রেমের যে ব্যাপারটা হচ্ছে এটা নষ্ট করলে তো আসলে আমাদের অস্তিত্ব বিলীন হবে। ছোট গল্পের মতো নানান তিক্ত আর মধুর ঘটনা দাগ কাটে তাদের মনেও। দুজনে পাশাপাশি কথা বলে শুনতে ভালো লাগে, যারা রাগারাগি করে ওটা ভালো লাগে না। 8-10টা প্রেমের গল্পের মতোই হিরক আর ফারজানার সংসার। ভালোবেসেছেন একে অন্যকে, সেই অনুভূতি সারা জীবনের জন্য এক করেছে দুজনকে। নিজের বাসার বাইরে প্রেমিক প্রেমিকা হিসেবে ঘোরার জন্য বা লিজার টাইম পাস করার জন্য দুজনের কথা শেয়ার করতে, অনুভূতি শেয়ার করতে সব থেকে ভালো ওয়ে হচ্ছে রিক্সা। রাত্রি 11:30টায় হুট করে ও বললো যে চলো একটু রিক্সায় ঘুরে আসি, তো বের হয়ে আমরা রাতের বেলা ঘুরতে চলে গেলাম। জানালেন হাজার অমিলের মাঝে ভালো লাগাকে পুঁজি করে এগিয়ে যায় সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক। আমি সময় কাটাতে চাই অবশ্যই সরাসরি দেখা সাক্ষাৎ করে, মানে একজনের পাশে আরেকজন থেকে। আমার মনে হয় প্রতিদিনই ভালোবাসা বাড়ছে। ব্যস্ত জীবনে মানবিক শ্রদ্ধা আর বিশ্বাসের উপরই টিকে থাকে যে কোনো সম্পর্ক, এমনটি বললেন এ প্রেমিক যুগল। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কদমতলী থানায় 2010 সালে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তৎকালীন জেএমবি নেতা মাওলানা সাইদুর রহমান সহ 3 জনের বিচার শুরু করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী 15 মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায় 2010 সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির তৎকালীন প্রধান মাওলানা সাইদুর রহমান সহ সংগঠনটির 5 সদস্য লিফলেট ও জিহাদি বই সংগ্রহণের পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। এই মামলায় আসামিদের মধ্যে 2 জন পলাতক রয়েছেন।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়া সরকারের পাঠানো ত্রাণবাহী জাহাজ নটিক্যাল আলিয়া চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন। পররাষ্ট্র সচিব মেরিটাইম ইউনিট রিয়াল অ্যাডমিরাল খুরশিদ আলম এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত জাহাজটি থেকে ত্রাণ বুঝে নেবেন। এখানে 16 কন্টেইনারে 1400 টন শুকনা খাবার, কাপড় সহ ব্যবহার্য জিনিসপত্র রয়েছে বলে জানা গেছে। আজই এসব ত্রাণ টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছে দেওয়ার কথা রয়েছে। গতকাল জাহাজটিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে ভিড়ানো সম্ভব না হওয়ার পরে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়। বর্ধিত বেতন কার্যকরের দাবিতে চট্টগ্রামে চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করছে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন। এতে বন্দরের বহির্নোঙরের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। বহির্নোঙরে 26টি মাদার ভেসেল প্রস্তুত থাকলেও ধর্মঘটের কারণে পণ্য খালাস করা যাচ্ছে না। এছাড়া বন্দর সংলগ্ন 16টি ঘাটে হাজার হাজার টন পণ্য নিয়ে 1.5 শতাধিক লাইটার জাহাজ অবস্থান করছে। রোববার সকাল থেকে জাহাজ মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে দাবি মানা না পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছে লাইটার শ্রমিক ইউনিয়ন। গত বছরের জুলাইয়ে 6,600 টাকা থেকে বাড়িয়ে তাদের বেতন 9,650 টাকা করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সেই বেতন কার্যকর না হওয়ায় গত শনিবার লাগাতার ধর্মঘট শুরু করেছে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন। সময় সংবাদে আরও থাকছে, মৌলভীবাজারের হাইল হাওরে বাইক্কা বিলে বসেছে পরিযায়ী পাখির মেলা। নিরাপদ বিচরণের সজাগ প্রশাসন, দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় করছেন পর্যটকরা। বগুড়ায় গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। গতরাতে কাহালু উপজেলার পাতঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, টহল পুলিশের একটি গাড়িতে অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তদের একটি দল। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 3 রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এবারের এসএসসির গণিত পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে নতুন করে গণিত পরীক্ষা নেওয়া হবে কিনা। সকালে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত 6 জনকে আটক বিষয়ে ডিবির সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। যে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরেই প্রকৃত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়া হবে যে পরীক্ষাটি বাতিল হবে কি হবে না, কতটুকু মিল ছিল, কোন সময়ে দেওয়া হয়েছে। আশা করি যে তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে এবং আমরা সবাই তখন জানতে পারবো। উই আর ওয়ার্কিং টুগেদার, যাতে এই সমস্যার থেকে স্থায়ী সমাধান কিভাবে করা যায়। নরসিংদীতে 41টি ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় না থাকায় সমন্বিত সেবা পাচ্ছেন না স্থানীয়রা। কাঙ্ক্ষিত সেবা দিতে না পেরে বেকায়দায় রয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিরাও। কোথাও ভাড়া করা বা কোথাও আবার ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পরিষদের কার্যক্রম। আশিকুর রহমান পিয়ালের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর 6টি উপজেলায় বেশিরভাগ ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবন না থাকায় ভাড়া করা দোকান ও ঝুঁকিপূর্ণ ভবনে নাগরিকদের সেবা কার্যক্রম চালাচ্ছেন জনপ্রতিনিধিরা। এতে সরকারের 10টি দপ্তরের ইউনিয়ন ভিত্তিক যেসব সেবা কার্যক্রম থাকার কথা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স না থাকায় সেসব সেবাদান বিঘ্নিত হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা নিতে আসা মানুষের। একটা ইউনিয়ন পরিষদ থাকতে গিয়ে আজ প্রয়োজন আমরা তা কিছুই পাইতেছি না। তথ্য সভা একটি ছোট্ট পরিসরের ঘর, এখানে 3 থেকে 4 জন লোক বসতে পারে না। ইউনিয়ন পরিষদ ভবনটা এখন বর্তমানে ভাড়াকৃত। চাল দেয়, গম দেয়, ডাল দেয়, যাই কিছু দেয়, তাদের এই চালটা তাদের রাখবো এই ধরনের একটা ভবন নাই। গ্রাম্য আদালত পরিচালনা করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভবনটি অত্যন্ত জরুরি। অস্থায়ী এসব কার্যালয়ের স্থান সংকুলান না হওয়ায় সপ্তাহে 2 দিন গ্রাম্য আদালত পরিচালনা ছাড়াও ব্যাহত হচ্ছে রিলিফ সহ যাবতীয় সরকারি সেবাদান কার্যক্রম। নানা জটিলতায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ না হওয়ায় বেকায়দায় রয়েছেন নির্বাচিত জনপ্রতিনিধিরাও। রিলিফের মাল তুলতে আরেকবার লাগে, একটা টানা এসএসসি লাগে, দেন ধরো হইতে গেলে জায়গার সমস্যা। আজ থেকে 15 বছর যাবৎ আমরা অস্থায়ীভাবে
পৌর এলাকায় অস্থায়ী ভবনের মধ্যে আমরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এজন্য আমার নাগরিকরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে। নিজস্ব জমি সংকট সহ নানা কারণে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ করা যাচ্ছে না বলে জানালেন জেলা প্রশাসক। সরকারি প্রকল্পের আওতায় কিন্তু আমরা 21টা নতুন ভবন করে ফেলেছি নরসিংদীতে। কিছু সমস্যা তো রয়ে গেছে, কোনো ক্ষেত্রে জমি না পাওয়ার সমস্যা, কোনো ক্ষেত্রে আপনার জমি অধিগ্রহণের ক্ষেত্রে সমস্যা। যখন মন্ত্রণালয় বলে আমরা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করি। জেলায় ইউনিয়ন পরিষদের মোট সংখ্যা 71টি। এর মধ্যে 30টি ইউনিয়ন পরিষদের নিজস্ব কমপ্লেক্স রয়েছে, বাকি 41টির নেই। সময় সংবাদ, নরসিংদী। অমর একুশে গ্রন্থমেলায় এবার এখন পর্যন্ত নতুন প্রকাশিত বইয়ের শীর্ষে রয়েছে কবিতা। তবে পাঠকদের চাহিদা মূলত গল্প উপন্যাসী। প্রকাশকরা বলছেন পাঠক আকৃষ্ট করতে বাড়াতে হবে লেখার মান, আর কবিরা বলছেন প্রকাশনার গুণগত মান বাড়াতে তারা চান পৃষ্ঠপোষকতা। মৌসুমী মৌয়ের রিপোর্ট। বাসন্তী রঙের শাড়ি, হাতের চুড়ি আর মাথার ফুল জানান দিচ্ছে উৎসবের। আর এই উৎসব বসন্ত বরণকে ঘিরেই। প্রকৃতির এই স্পন্দনে সাড়া দেয় সব বয়সী মানুষ। আর এই আনন্দ উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে অমর একুশে গ্রন্থমেলা। প্রকৃতির সব রূপ, রস, গন্ধ এবং বৈচিত্র্য স্থান পেয়েছে কবিতায়। মানুষ কত বিচিত্র, জীবন কত সুন্দর, আর সুখ দুঃখ সহ অনুভূতির গাঢ় রং উপলব্ধি করা যায় কবিতায়। বসন্তকে কেন্দ্র করে একসাথে বইমেলাটাও দেখা হয়, বসন্তটাও দেখা হয়। চেষ্টা করি সবসময় এসব বিশেষ দিনে যেন বইমেলা আসতে পারি, পরিবারকে সবাই নিয়ে। তবে তরুণ প্রজন্ম হাজারো প্রযুক্তির ভিড়ে কবিতা থেকে কত দূরে তা নিয়ে আক্ষেপ রয়েছে কবিতা প্রেমীদের। ওরা কিন্তু আমাদের মতো করে কবিতাকে ভালোবাসতে শিখছে না, পড়েও না। শিশু কিশোরদের জন্য মননের যে জগৎটা, এগুলো যদি ছন্দের মাধ্যমে হয় বা কবিতা ছড়ার মাধ্যমে হয়, তারা বেশি জিনিসটা গ্রহণ করতে পারে। কবিরা বলছেন গল্প উপন্যাসের মতো কবিতার বইয়ের প্রাচুর্য থাকলেও পাঠকদের চাহিদা নিয়ে রয়েছে প্রশ্ন। কবিতার দুই একটি চরণ পড়তে গিয়ে পাঠক দেখেন যে সেই কবিতার রহস্য আর উন্মোচন করতে পারছেন না। এই দুর্বলতার জন্য পাঠক কবিতা থেকে সরে যাচ্ছে। যেন তেন প্রকারে প্রচুর কবিতার বই বেরোচ্ছে, সংখ্যায় বেশি হলেই সেটার মান খুব ভালো হচ্ছে এইভাবে বলা যাচ্ছে না। প্রকাশকরা বলছেন খ্যাতিমান কবিদের বইয়ের চাহিদা থাকলেও নতুন কবিরা থাকছেন উপেক্ষিত। খ্যাতিমান কবি আছেন, তাদের কবিতার বইয়ের চাহিদা সবসময় পরিলক্ষিত হয়, আর নতুন লেখকদের বইয়ের ওই যে মানে পরিচিত মহলে চাহিদাটা থাকে। আসলে কবিতার পাঠক অনেক কম, কেন জানি কবিতা থেকে মুখ ফিরেছে মানুষ, তারপরেও আমরা ফিরে যাই কবিতার কাছে। সংখ্যার প্রতিযোগিতায় এগিয়ে না থেকে পাঠক মনে জায়গা করে নিক কবিতার চিরায়ত আবেদন। তরুণ সমাজ পাক সুস্থ সংস্কৃতির জীবনবোধ, এমনটাই প্রত্যাশা কবিতা প্রেমীদের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয় ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়া শশীকলা নটরাজনকে 4 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে 10 বছরের জন্য তিনি কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলেও রায় দেন আদালত। এ রায়ের পর তামিলনাড়ু জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শশীকলাকে আজকের মধ্যেই চেন্নাই পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় গণমাধ্যম। প্রায় 60 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের এই দুর্নীতি মামলায় প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার নামও ছিল, কিন্তু তার অবর্তমানের কারণ দেখিয়ে আদালত জয়ললিতার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকেন। এ মামলায় অন্য দোষীদেরও দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের প্রত্যেককে 10 কোটি রুপি করে জরিমানা করেন আদালত। এ রায়ের পর পন্নিরসেলভামের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আর কোনো বাধা থাকল না। তাইওয়ানের তাইপে শহরে পর্যটকবাহী একটি বাস উল্টে অন্তত 33 জন নিহত এবং 11 জন গুরুতর আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই বৃদ্ধ বলে জানা গেছে। তারা তাইচুং শহরের ঐতিহ্যবাহী চেরি ব্লসম উৎসব উদযাপন শেষে রাজধানীতে ফেরার পথে পূর্বাঞ্চলীয় নাঙ্গারাং জেলায় প্রতিমধ্যে তাদের বহনকারী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায় বাসটি বেপরোয়া গতিতে একটি বাঘ ঘুরতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বেশিরভাগ যাত্রীর। পরে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর অন্তত 200 কর্মী হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাসটিতে 44 জন যাত্রী ছিল বলে জানা গেছে। বাসটিতে কোনো বিদেশি পর্যটক ছিলেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কাবিলে বসেছে শীত মৌসুমের পরিযায়ী পাখির মেলা। নানা প্রজাতির অতিথি পাখির পাশাপাশি এবছর দেখা মিলেছে বড় তিত এবং বাংলার শকুনের মতো স্থানীয় প্রজাতির পাখিরও। আর তাই বাইক্কাবিলের বিচিত্র রঙের পাখির সমারোহ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় করছেন পর্যটকরা। তবে পর্যটকদের এই আধিক্য যাতে অতিথি পাখির নিরাপদ বিচরণে কোনো বাধা হয়ে না দাঁড়ায় তাই প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানালেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের কুয়াশা ভেদ করে পালকে ভর দিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসা হাজারো নাম না জানা এসব অতিথি পাখির ডানা ঝাপটানো আর কিচিরমিচির শব্দ হাইলহাওরের বাইক্কাবিলকে দিয়েছে এক ভিন্ন ব্যঞ্জনা। রাত কিংবা ভোর অথবা দিনের সোনালী রোদ গায়ে মেখে বেগুনি কালেম, সরালি, বালিহাঁসের জলকেলি বিলের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, আমেরিকান এনজিও সংস্থা ক্রেল এবং হাওর অঞ্চলের মানুষের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় স্বাভাবিক হতে শুরু করেছে বাইক্কাবিলের প্রাকৃতিক পরিবেশ। আর এবারের শীতে এ পরিবেশ বজায় থাকায় এবং খাদ্য সংকট না থাকায় বিলে বসেছে নানা রঙের পাখির মেলা, যাতে বিদেশি অতিথি পাখি যেমন রয়েছে তেমনি রয়েছে কালকোট, পাতিসরালি, লেঞ্জা, ধলা বালিহাঁস, ঘয়ার মতো দেশীয় পাখি। আর পাখির এই কিচিরমিচিরে অভিভূত হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য পর্যটক। এখানে প্রায় পাখি এবার গত বছরের তুলনায় এবার দ্বিগুণ পাখি আইছে। পাখিগুলো অসাধারণ, অনেক রকমের পাখি, অনেক কালারের পাখি। শ্রীমঙ্গল থেকে যদি যোগাযোগ ভালো হইতো অথবা অন্য জায়গায় যদি আসার ব্যবস্থা হইতো তাহলে সুবিধা হইতো আরো বেশি। প্রতি শীতেই এখানে 40 প্রজাতির মতো দেশি বিদেশি পাখির আগমন ঘটলেও চলতি বছর নতুন বেশ কয়েকটি জাতের পাখির সন্ধান পাওয়া গেছে বলে জানালেন বাইক্কাবিলের দায়িত্বে থাকা ক্রেল প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী। এই 40 প্রজাতির মধ্যে 3টি ছিল নতুন প্রজাতি, যেটা কখনো বাইক্কাবিলে দেখা যায় নাই, এবং এই 3টার মধ্যে আমাদের বাংলা শকুন, উদয়বাবু ওয়াটান এবং বড় তিত। আর বাইক্কাবিল সহ সরকার ঘোষিত আশপাশের 170 হেক্টর আয়তনের স্থায়ী অভয়াশ্রমকে পাখির জন্য নিরাপদ করে তুলতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানালেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা। সামগ্রিকভাবে প্রচেষ্টা গ্রহণ করলে আমরা আশা করি স্থানীয় জনগণকে সাথে নিয়ে আমরা পরিযায়ী পাখির একটা নিরাপদ আবাসস্থল করে তুলতে সক্ষম হব। চলতি বছর পাখিশুমারিতে মৌলভীবাজারের হাইলহাওরের বাইক্কাবিলে 10,712টি পাখির অস্তিত্ব পাওয়া গেছে। সময় সংবাদ, মৌলভীবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতু সময় মতো বাস্তবায়ন হলে দেশের জিডিপি 8% ছাড়িয়ে যেত। একনেক সভায় প্রধানমন্ত্রী বললেন, মিথ্যা অভিযোগেই বন্ধ হয় বিশ্বব্যাংকের অর্থায়ন। ক্রমাগত লোকসানে ডুবতে বসেছে বিআরটিসি, কোষাগারে জমা হয় না আয়ের টাকা। পরস্পরকে দুষছেন চালক ও ডিপো ম্যানেজাররা। লোকবল সংকট ও যানজটকে অজুহাত কর্তৃপক্ষের। গমের মহামারী আকার ধারণ করা রোগ ব্লাস্টের জীবাণুর জীবন রহস্য উন্মোচন দেশের কৃষি বিজ্ঞানীদের। 2-3 বছরের মধ্যে ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনের আশাবাদ। রাজশাহীতে আম বাগানে পর্যাপ্ত মুকুল আসায় লাভের স্বপ্ন দেখছেন মালিক ও ব্যবসায়ীরা। মুকুল ফোটার আগে বালাইনাশক ওষুধ ব্যবহারের পরামর্শ গবেষকদের। এবং আজ ভালোবাসার দিন। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ভালোবাসা প্রকাশের ভঙ্গি। প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে এখন অনেকেই বেছে নেন বাহন রিকশাকে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।